আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো স্বনামধন্য শিশু চিকিৎসক ডক্টর শহীদুল ইসলাম স্যারের সাথে। আ শুরুতেই আমি স্যারের সাথে যাচ্ছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ভালো আ আছেন। স্যার আপনি নিশ্চয়ই জানেন আমাদের একটা মাই ডক্টর একটা প্ল্যাটফর্ম। আমরা নরসিংদীতে পুরো নরসিংদী কাভারেজ নিয়ে কাজ করছি। যেখানে সাধারণ মানুষ যত্রতত্র চিকিৎসা নিয়ে হয়রানিমূলক বিভিন্ন পারপাসেই সাফার করছে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আপনার মতো ভালো চিকিৎসক যারা আছেন, যারা পেশেন্ট বান্ধব চিন্তাভাবনা করে তাদেরকে একটু আমরা হাইলাইট করতে চাচ্ছি। তারই সুবাদে আজকে স্যার আপনার সাথে কথা বলতে আসছি। জি। স্যার শুরুতেই আপনি আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শফিকুল ইসলাম। সারা বাংলাদেশের আপামর জনগণের গুরুত্বপূর্ণ মৌলিক স্বাস্থ্য চাহিদা, শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করি। বিডিএল সেন্টারের চেয়ারম্যান হিসেবে বর্তমানে কাজ করছি ঢাকায়। এছাড়া নরসিংদীর স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নগর হাসপাতালে সপ্তাহে ২ দিন শিশুদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকি। স্যার ১ম এই জানতে চাইবো, চিকিৎসা হিসেবে ১ম এই আপনি কেন পেডিয়াট্রিকটা বেছে নিলেন? শিশু চিকিৎসা কেন বেছে নিলেন? শিশু চিকিৎসা পেশা হিসেবে নেওয়ার গুরুত্বপূর্ণ ২টা কারণ। মোটা দাগে মানুষ অসুস্থ হওয়ার পরে চিকিৎসকের কাছে আসার পরে কিছু কিছু রোগ তুলনামূলক কষ্ট কমানো, কিছু কিছু রোগ কিউরেটিভ। সে ফর এক্সাম্পল, একজন হার্টের রোগী কার্ডিওলজিস্টের কাছে যখন হার্টের ৫টা ব্লক নিয়ে আসে, সার্জন হিসেবে সার্জারি এবং কার্ডিওলজিস্ট হিসেবে কিছু ঔষধ দিয়ে ওনার কষ্ট কমানো যায়। পুরোপুরি সুস্থ করাটা অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়। যেই রোগী ফুসফুসের ডাক্তারের কাছে আসেন ২৫ বছর বিড়ি খেয়ে, এই ধূমপানের কারণে ওনার যে ফুসফুসের ক্ষতি, চিকিৎসক হিসেবে ওনার সামান্য কষ্ট কমানো ছাড়া টোটাল কিওর করাটা কঠিন। বাচ্চাদের ক্ষেত্রে এটা ভিন্ন। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের কাছে আসেন জন্মের পরের সেকেন্ড থেকেই। অনেক সময় অনেক মায়েরা পেটে রেখেও শিশু ডাক্তারের কাছে আসেন গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য, ফলো আপের জন্য। শিশু চিকিৎসায় শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, শিশুদের পুষ্টির বিভিন্ন দিক, গুরুত্বপূর্ণ জটিল কিছু রোগ প্রিভেনশনের জন্য ভ্যাকসিনেশন, শিশুদের ম্যানার্স, অ্যাটিটিউড, শিশুদের শিক্ষার মৌলিক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পুষ্টিকে আপহোল্ড করা যায়। মোটা দাগে আজকের সুস্থ বাংলাদেশ আগামীতে আরো সমৃদ্ধ করতে শিশুদের চিকিৎসা আমার কাছে চিকিৎসক হিসেবে অতি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শিশুদের জন্য কাজ করলে শিশুদের স্বাস্থ্যের যতটা উন্নতি করা যায়, শিশুদের সুস্থ রাখতে যতটা কন্ট্রিবিউট করা যায়, জাতিগতভাবে সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে আমার কাছে চিকিৎসক হিসেবে গুরুত্বপূর্ণ ফিল্ড মনে হয়েছে শিশু চিকিৎসা। স্যার আপনি তো নিয়মিত শিশু চিকিৎসা দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো শিশুদের কমন কিছু সমস্যাগুলো সম্পর্কে। শিশুদের মোটা দাগে ৫-৬টা সমস্যা খুবই কমন। আমি যদি হাতের আঙুলে একে একে বলি, গুরুত্বপূর্ণ সমস্যায় জ্বর, সর্দি কাশি, পাতলা পায়খানা, খাবার খেতে চায় না, ওজন উচ্চতা বৃদ্ধি পায় না এবং কৃমির সমস্যা শিশুদের সবচেয়ে কমন সমস্যার অন্যতম। এছাড়া সিজনাল ফ্লু হিসেবে জ্বর, সর্দি কাশি হইতে পারে এবং ভাইরাস ঘটিত বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় হয়। ইদানিং সময়ে খোসপাচরা বা চুলকানি শিশুদের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে আমাদের পরিবারে পরিবারে কষ্ট হচ্ছে। স্যার আরেকটা বিষয়, অনেক পরিবার বাচ্চাদের টিকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। স্যার এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এ বিষয়ে আপনার মন্তব্য বা বক্তব্য কি? ভ্যাকসিনেশন বা টিকাকরণ সারা পৃথিবীতে বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে মানুষের শিক্ষার অভাব, কিছু কিছু কুসংস্কার এটা থেকে আমাদের অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে বঞ্চিত করে রাখে। বিশেষ করে স্বল্প শিক্ষিত বা গ্রামীণ এলাকায় এই প্রবণতা বেশি দেখা যায়। আমাদের একটা ধারণা হয়েছে বর্তমানে যে চুলকানি হচ্ছে বেশি, এর পিছনে করোনার টিকার জন্য। সাধারণত ভ্যাকসিনেশন বা টিকাতে 2টা কমন ছোট্ট জটিলতা হতে পারে। নাম্বার 1 হচ্ছে ফ্লু লাইক সিমটম, অর্থাৎ আজকে টিকা দিলে বাচ্চার রাতে বা কালকে জ্বর, একটু সর্দি ভাব হতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে টিকাগুলা মাংসে দেয়া হয়, বিশেষ করে হাতে এবং কোমরের নিচের দিকে বা উরুতে, সেই টিকার ক্ষেত্রে বাচ্চাদের জ্বর আসতে পারে। এছাড়া বাচ্চাদের জ্বর সর্দির সাথে যেটা হয়,
বদহজম বা পাতলা পায়খানা। এছাড়া টিকার জন্য খুব বেশি মেজর কোনো সিমটম আমাদের বাংলাদেশে খুব কমন দেখা যায় না। এরপরেও কিছু কিছু ফ্যামিলিতে কুসংস্কারের কারণে টিকা না দেওয়ার ফলে অনেক ক্ষেত্রে যক্ষ্মার মতো ভয়াবহ রোগ, টাইফয়েডের মতো জটিল রোগ, পোলিওর মতো কিছু রোগ আমাদেরকে জাতিগত সাফার করাচ্ছে। আমরা চাই আমরা সবাই মিলে আরেকটু অবদান রাখবো যে যার জায়গায়, মানুষকে, আমাদের দেশের রোগীদেরকে, গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য। স্যার, আপনার দৃষ্টিতে শিশুদের পুষ্টির দিকগুলো বিবেচনা করে অভিভাবকদের কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? শিশুদের বেড়ে ওঠা, সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এর মধ্যে পুষ্টি অন্যতম। বিশেষ করে শিশুদের সুস্থ থাকা এবং বিভিন্ন রোগ বালাই থেকে দূরে রাখার জন্য পুষ্টির ভূমিকা খুবই খুবই অতুলনীয়। পুষ্টি নিশ্চিতে গার্ডিয়ানদেরকে 3টা গুরুত্বপূর্ণ জিনিস মেনে চলা উচিত। নাম্বার 1, পুষ্টি সম্পর্কে জানা। সেটি বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন বইয়ে, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, পত্রিকা থেকে জানতে পারে, অথবা বিভিন্ন সমস্যার জন্য সুনির্দিষ্ট প্রয়োজনে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শে পুষ্টির বিষয়ে মোটা দাগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নোট রাখতে পারে। দ্বিতীয়ত, কিছু কিছু রোগ বাচ্চাদের পুষ্টিহীনতার গুরুত্বপূর্ণ কারণ, এর মধ্যে কৃমি অন্যতম। আপনি বাচ্চাকে খুব সুন্দরভাবে যা খাওয়ানোর কথা, যতটুকু খাওয়ানোর কথা খাওয়াচ্ছেন, কৃমি কুরে কুরে ভিতর থেকে খাচ্ছে। সেক্ষেত্রে জটিল রোগগুলো আর্লি সমাধান করা উচিত। বিশেষ করে কৃমি, অতিরিক্ত পায়খানা কষা থাকলেও পুষ্টির সমস্যাটা বিভিন্ন সময় হ্যাম্পার হয়, এটি সমাধান না করলেও পুষ্টি হ্যাম্পার হবে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী রোগ যেমন রক্ত স্বল্পতা, লিভারের রোগ, অ্যাজমা বা হাঁপানির মতো সমস্যা, বারবার অ্যালার্জিজনিত বদহজমের কারণে বাচ্চাদের পুষ্টি হ্যাম্পার হয়। তৃতীয়ত, বাচ্চাদের জটিল রোগের সমাধান এবং পুষ্টি সম্পর্কে জেনে অভিভাবকদেরকে ভালো খাবার হিসেবে সমাজে যা পরিচিত সেগুলাই খাওয়ানো উচিত। আমরা মনে করি অনলাইনে খুব সুন্দর পাওয়া যায়, খুব দামি খাবার, বিভিন্ন ধরনের সেরেলাক, এই কমপ্লেন, জুনিয়র, এগুলো খুব ভালো। আপনার গাছে যে ফল ধরে মৌসুমে, এই ফল আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালো। আপনার হাতের কাছে যে দুধ পাওয়া যায়, আপনার জানা মতে খাঁটি, এই দুধ 2 বছরের পরে বাচ্চার জন্য ভালো। আপনার হাতের কাছে যে খাবারগুলো আপনি চিরাচরিত, আম, কাঁঠাল, মাছ, মাংস, দুধ, ডিম, ঘি, মধু, এই খাবারগুলোই আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়াবো। বাচ্চাদের রুচি মতো বিভিন্ন বয়সে বিভিন্ন প্রিপারেশনে। লাস্ট যে গুরুত্বপূর্ণ বিষয় পুষ্টির জন্য, খাবারের রুচি ঠিক রাখতে বাচ্চাকে একই খাবার একইভাবে না দিয়ে একই খাবার ভিন্ন প্রিপারেশনে দেন। একবার ডিম পোস্ট করে দেন, আবার সেদ্ধ করে দেন, রান্না করে দেন, ঘি বা পুডিং এর সাথে দেন। চিকেন আপনি ম্যানুয়ালি দিতে পারেন, চিকেন ফ্রাই করে দিতে পারেন, চিকেন বিরিয়ানি করে দিতে পারেন, চিকেন চাপ করে দিতে পারেন, চিকেন স্যুপ করে দিতে পারেন। খাবারের লুকিং এবং প্রিপারেশন চেঞ্জ করলে বাচ্চার রুচি ঠিক থাকে, পুষ্টি নিশ্চিতটা গার্ডিয়ানের জন্য কম্পারেটিভলি সহজ হয়ে যায়। ধন্যবাদ। শিশুর মানসিক বিকাশে এখন অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তো শিশু শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যটা তার মানসিক বিকাশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে স্যার একটু জানাবেন। শিশু স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় মানসিক বিকাশ। আমি জাস্ট একটা এক্সাম্পল বললে আপনার জন্য বুঝতে সহজ হবে। ধরেন আপনার একটা বাচ্চা 50 কেজি ওজন, 10 বছর, খুব দেখতে নাদুস নদুস। আপনি ওরা জিজ্ঞেস করলেন যে বাবা তোমার নাম কি, ও 10 মিনিট লাগলো নাম বলতে। এটাই মানসিক দৈন্যতা। এটা অনেক সময় অটিজমের জন্য হয়, অনেক সময় স্পিচ ডিলের জন্য হয়, অনেক সময় এডিএসডি বা অতি চঞ্চলতা বা অস্থিরতার জন্য হয়। শারীরিক সুস্থতার চেয়েও অনেক ক্ষেত্রে মানসিক সুস্থতা বেশি জরুরি। এ বিষয়ে গার্ডিয়ানদের কয়েকটা গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ আছে। বিশেষ করে বাচ্চা পেটে আসলে মায়ের অযাচিত অ্যান্টিবায়োটিক খাওয়া, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ খাওয়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খেলে গর্ভে বাচ্চাদের মানসিক বিকাশের বিভিন্ন জটিলতা হতে পারে। দ্বিতীয়ত, জন্মের সময় বাচ্চাদের মাথায় আঘাত পাওয়া বিভিন্ন ধরনের মানসিক ডিসেবিলিটির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে বা উন্নয়নশীল দেশে। এই উন্নয়নশীল বা তুলনামূলক গরিব মানুষের দেশে সেফ ডেলিভারিটা মানসিক বিকাশের জন্য অতি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট। আপনার বাচ্চা নর্মাল হোক, সিজার হোক, সাইড কেটে ডেলিভারি হোক, যেভাবেই হোক, অবশ্যই হাসপাতালে হতে হবে, অবশ্যই চিকিৎসকের উপস্থিতিতে হতে হবে। অনেকদিন ধরে
ডেলিভারি করায়, গ্রামের দাই, আপা, খালা, কাউকে দিয়ে সিজার বা নর্মাল ডেলিভারি বা কোনো বাচ্চার ডেলিভারি হবে না। বাচ্চার একটা ভুল গার্ডিয়ান হিসেবে সারা জীবন ওকে পঙ্গু করে রাখার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, ফোন বা ডিভাইস ডিপেন্ডেন্সি, টিভিতে বিভিন্ন কার্টুন ডিপেন্ডেন্সি অনেক সময় বাচ্চাদের অস্থিরতা, মনোযোগ কম, অতি চঞ্চলতা, ইভেন বিষণ্ণতা, ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সির জন্য কারণ হতে পারে। আপনার বাচ্চাকে ন্যাচারাল পরিবেশের সাথে মা বাবা, দাদা দাদি, খালা খালু, গাছপালা, পুকুর, নদী, ফল, শাকসবজির সাথে পরিচিত করান। আপনার বাচ্চাকে রাস্তার পাশে হাঁটতে গেলে গাছ দেখান যে এই গাছে আম হয়, আমের রং হলদে বা লাল, কলাটা লম্বা, এটা হলুদ, মাছ গাছে ধরে না, মাছ হয় পুকুরে, মিষ্টি কি কি ফল আছে, টক কি কি ফল আছে, ঝাল কি কি খাবার আছে, বাচ্চাকে ধরে ধরে দেখান, চেনান, ছোট ছোট কাজ দেন। আমরা আমাদের বাচ্চাদেরকে আল্লাদি বানাই, একদমই কোনো কিছু করতে দেই না। 10 বছর 12 বছর হয়ে গেছে, অনেক সময় জুতা পরাই দিই, নিজে হাতে খাবার খাওয়াই। এই ধরনের অসুবিধা আপনার বাচ্চাকে ডিপেন্ডেন্সি ডেভেলপ করাবে, দিনে দিনে মানসিক দৈন্য করবে, শারীরিকভাবে তুলনামূলক কম কনফিডেন্ট করবে। আপনার বাচ্চাকে 4-5 বছর থেকেই ছোট ছোট কাজ নিজের হাতে করতে দেন, ছোট ছোট প্রশ্নের উত্তর দেন, আপনি নিজে ছোট ছোট প্রশ্ন করেন, ডিভাইস ডিপেন্ডেন্সির বাইরে ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে ওরিয়েন্টেশন বাড়ান। আপনার বাচ্চার মানসিক বিকাশ আপনার চেয়ে ভালো হবে। স্যার, আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করুন, যে অভিজ্ঞতা যে এরকম যে আপনি একটা শিশুকে খুবই জীর্ণ শীর্ণ বা খুবই অসুস্থ ছিল, তাকে ট্রিটমেন্ট করার পর সে সুস্থ হয়েছে, এমন কোন স্যার মধুর অভিজ্ঞতা যদি আপনার থাকে স্যার সেটা শুনতে চাইবো। বাচ্চাদের চিকিৎসার সাথে কাজ করতে গেলে প্রতিদিনই বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা। ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাকে শেয়ার করি, যেটি থেকে আমাদের লার্নিং নেওয়ার অনেক কিছু আছে। আমার বিডিএল সেন্টার চেম্বার ঢাকার মোহাম্মদপুর বসিলাতে, ওখানে একজন গার্ডিয়ান মোহাম্মদপুর এরিয়ার একটু পাশেই ধানমন্ডি এরিয়া থেকে নিয়মিত আসতো। বাচ্চা যখন আসতো আমার চেম্বারে 2 জন ঢুকতো, একটা হচ্ছে বাচ্চার মা এবং আরেকজন হচ্ছে বাচ্চার দাদি। আজকের অভিজ্ঞতাটার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত বাচ্চার দাদা। উনি কখনো আমার চেম্বারে ঢুকতো না, উনি সবসময় আমার চেম্বারের বাইরে থাকতো। এটা আমাদের গার্ডিয়ানদের অনেক শেখার, যে আমরা 5-7 জন ডাক্তারের চেম্বারে গিয়ে যদি খুব ভিড় করি, এটি অনেক সময় বাচ্চাদের এই ট্রিটমেন্টে কমফোর্টনেসে গ্যাপ করে। আপনার বলার থাকলে অবশ্যই বলবেন। তো সেই দাদা সচরাচর আমার চেম্বারে কখনো ঢুকতো না। 10 দিন 15 দিন 1 মাসে একবার আসতো। দাদা দাদি এবং বাচ্চার মা আমাকে সব বলতো, যাওয়ার সময় দাদা আমাকে সালাম দিয়ে যেত, স্যার ভালো থাকবেন। তো হঠাৎ বাচ্চাকে আমার কাছে নিয়ে আসলো গত 2-3 মাস আগে। আমি শুনলাম যে উনি মারা গেছে। তো আমরা এই দাদার অবদান আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের। 1 নাম্বার, দাদা চেম্বারে এসে বিরক্ত করতো না। দ্বিতীয়ত, যাওয়ার সময় উনি সালাম দিয়ে যেত। উনি বয়সে আমার চেয়ে অনেক বেশি মুরব্বী, ওনার নিজের 3টা ফ্যাক্টরি আছে। তৃতীয়ত হচ্ছে ওনার নাতির জন্য ওনার কন্ট্রিবিউশন। আমাদের দেশে দাদি নানির সাথে বাচ্চার মায়ের যে ঝগড়া, এটি বললে অনেক বড় লেকচার হয়ে যাবে, এটি লিখলে অনেক বড় উপন্যাস হয়ে যাবে, এটি নিয়ে ডকুমেন্টারি করলে একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি হবে। তো দাদি নানি বাচ্চাদের জন্য কি করতে পারে, এটা আমি একটু জাস্ট শেয়ার করা। ওই দাদা ওই বাচ্চাটাকে সুস্থ করার জন্য ওনার 2টা ফ্যাক্টরি বিক্রি করে দিয়েছে, 3টার মধ্যে প্রায় 1.5 কোটি টাকা খরচ করছে। আমার কাছে যখন আসছে বাচ্চার বিভিন্ন পুষ্টি রিলেটেড সমস্যা, অ্যাটিটিউড রিলেটেড সমস্যা, এটা নিয়ে, তো আমি শোনার পরে উনি আমাকে যেটা বললো যে স্যার আপনি দেখেন, ওকে আমরা অলরেডি 6বার অপারেশন করছি, ব্রেনের শরীরের বিভিন্ন ডিসএবিলিটির জন্য, জন্মগত ত্রুটির জন্য, লাগলে আমরা আরো করব। আমার 3টা ফ্যাক্টরি ছিল, 2টা বিক্রি করছে, আমরা বাসা ভাড়া পাই, আর একটা ফ্যাক্টরি আছে, ওইটুকু লাগলে আমরা বিক্রি করব। আমার নাতি অনেক ভালো হবে, বড় হয়ে আমাদের জন্য কিছু করবে, আমরা এই আশা করি না, কিন্তু ওর সুস্থতার জন্য ন্যূনতম ওর প্রস্রাব পায়খানার কথা বলতে পারবে, ও স্বাভাবিক হাঁটা চলা করতে পারবে, ওকে আমরা সুস্থ দেখতে চাই। এটার জন্য যদি আমার আরো একটা ফ্যাক্টরি বিক্রি করতে হয়, আমার যদি ধানমন্ডির বাড়ি বিক্রি করতে হয়, আমি করব। তো সেই তখন থেকে দাদাদের প্রতি যে অবদান, কিছু কিছু বাস্তবতা আছে, এই আমি যেমন অভিজ্ঞতা বললাম, এর খারাপ অভিজ্ঞতাও আছে অনেকের। তবে আমি বলতে চাই যে দাদা নানি মানে এই বাচ্চার বাপের মা বাবা। সুতরাং মায়েরা যেন দাদা দাদিদেরকে আপন করে নেয়, বাচ্চাদের লালন পালনে নানা নানি যেমন অবদান রাখে, দাদা দাদিও অনেক সময় এরকম হিস্ট্রিক্যাল কিছু অবদান রাখে। স্যার, আপনি দেখি একটা কথা বলেন সবসময়, আমার পেশা আমার ইবাদত।
স্যার সচরাচর আমরা ডক্টরদের কাছ থেকে এই বিষয়টা খুব কমই পাই। তো স্যার এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই এবং এই কথাটা বলার পিছনে কি মাহাত্ম্যটা কি আছে? আসলে আমার পেশা আমার ইবাদত, এটি আমার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন। আমার গুরুত্বপূর্ণ ভয়েস বা মেসেজ হচ্ছে সবার পেশা সবার ইবাদত হওয়া উচিত। এর কারণ হচ্ছে পৃথিবীতে আপনি চলতে যে কোনো পেশায়, আপনি চিকিৎসক, আপনি ইঞ্জিনিয়ার, আপনি আইনজীবী, আপনি শিক্ষক, আপনি ডে লেবার, আপনি রিক্সা চালক, যে ছোট বড় পেশায় আপনি আপনার যোগ্যতা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী করতে পারেন। এই পেশায় আমাদের দিনের বেশিরভাগ অংশ আমরা ব্যয় করে থাকি। যতক্ষণ আমরা জেগে থাকি 8, 10, 15 ঘন্টা আমরা কাজ করি। তো আমরা একদিন মরে যাব, সেটা আজকে, 2 দিন পরে, 1 বছর পরে, 10 বছর পরে, কোনো না কোনো সময়। তো যে রিক্সা চালক সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালায় 500, 700, 1000, 2000 টাকার জন্য, হঠাৎ সে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ওর কাছে প্রশ্ন করা হবে না যে আজকে কয় টাকা পকেটে আছে, বাড়িতে গেলে কি খাবে। প্রশ্ন করা হবে ওর যে পেশায় ছিল এটা হিসাব করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তো চিকিৎসক হিসেবে আমি এটাকে রিয়েলাইজ করি। আমি আমি রিক্সা চালকের এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি 2-3টা পেশা ক্যাটাগরি করে বলি, আপনার বুঝতে সুবিধা হবে। রিক্সা চালক, ও যদি সকালে বিসমিল্লাহ বলে রিক্সা চালানো শুরু করে, মুসলিম হলে বা যে ধর্মের, ও যদি বিড়ি খাওয়ার পরিবর্তে মাঝে মধ্যেই খেজুর এবং পানি বা স্যালাইনের পানি খায়, সুস্থ থাকবে। ও যদি কিস্তিতে সুদের উপরে টাকা না তুলে সংযমী হয়ে চলে, ও যদি নিজের পেশায় মানুষকে 12 টাকার ভাড়া 15 টাকা না নেয় জোর করে, এই লোক মরার পরে জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিকিৎসক হিসেবে আমি 5 জন, 10 জন, 50 জন রোগী দেখি। 3টা জিনিস আমি মেনে চলি। নাম্বার 1 হচ্ছে আমি কখনো 30 জনের বেশি রোগী দেখি না। না মানে দৈন্তার নায়কার।